আজ ১১ এপ্রিল ২০২৬। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজ এই মুহূর্তে আপনাদের সামনে হাজির হয়েছি এমন একটি খবর নিয়ে যা হয়তো আপনি অনেক দিন ধরে শুনতে চাইছিলেন। এমন একটি খবর যা আপনার বুকের ভেতরে একটা উষ্ণ আশার আলো জ্বালিয়ে দিতে পারে। হ্যাঁ দর্শক, আজ ১১ এপ্রিল ২০২৬ তারিখে নবম পে স্কেল নিয়ে এমন কিছু ঘটেছে যা সারা দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং তাদের পরিবার দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন। প্রশাসনের একেবারে উচ্চ মহল থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের কর্মচারী পর্যন্ত আজ সবার মধ্যে একটি নতুন উত্তেজনা অনুভব করা যাচ্ছে। এই উত্তেজনা হতাশার নয়, এই উত্তেজনা আশার, এই উত্তেজনা পরিবর্তনের। এই প্রতিবেদনটি একটু ধৈর্য ধরে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ মাঝপথে বন্ধ করলে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটি আপনার কাছ থেকে হারিয়ে যাবে। আর এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এই মুহূর্তেই করুন। বেল আইকনটি চেপে দিন। নবম পে স্কেলের প্রতিটি আপডেট সবার আগে পেতে হলে এই চ্যানেলের সঙ্গে থাকতেই হবে। দর্শক, আজকের প্রতিবেদন শুরু করতে চাই একটি সংখ্যা দিয়ে। সংখ্যাটা হলো ১৫। মাসের মাঝামাঝি এই ১৫ তারিখটা বাংলাদেশের একজন সাধারণ সরকারি কর্মচারীর জীবনে একটি বিভীষিকার মতো। কারণ মাসের শুরুতে বেতন পেয়ে ভাড়া দেন, বাজার করেন, ছেলেমেয়ের স্কুলের বেতন দেন, কিস্তি দেন, আর ১৫ তারিখ নাগাদ পকেট ফাঁকা। এরপর বাকি ১৫ দিন চলে ধার আর কষ্টের মধ্য দিয়ে। এই চক্রটা প্রতি মাসে ঘুরে ঘুরে আসে, বছরের পর বছর ধরে। এই মানুষগুলো ক্লান্ত, এরা হতাশ, কিন্তু চাকরি ছাড়তে পারছেন না, কারণ পরিবার আছে, সন্তান আছে, দায়িত্ব আছে। তাই নীরবে কষ্ট সহ্য করে যাচ্ছেন। এই নীরব কষ্টের অবসান ঘটানোর একমাত্র পথ হল নবম পে স্কেল। আর আজ সেই পথে একটি বড় পদক্ষেপের খবর নিয়েই আপনাদের সামনে হাজির হয়েছি। আজ ১১ এপ্রিল ২০২৬ তারিখে সরকারের বিশ্বস্ত একটি সূত্র থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। জানা গেছে, নবম পে স্কেলের বিষয়ে এখন সরকারের ভেতরে একটি নতুন গতি তৈরি হয়েছে, যে গতি আগে কখনো দেখা যায়নি। অর্থ মন্ত্রণালয়ের একটি বিশেষ টেকনিক্যাল দল দিন-রাত কাজ করছে নতুন পে স্কেলের খসড়া চূড়ান্ত করতে। এই দলটি শুধু সংখ্যা নিয়ে কাজ করছে না, তারা কর্মচারীদের প্রকৃত জীবনযাত্রার ব্যয়, বাজারের বর্তমান অবস্থা, মূল্যস্ফীতির হার এবং আন্তর্জাতিক মানদণ্ড সবকিছু বিবেচনায় নিয়ে একটি বাস্তবসম্মত কাঠামো তৈরির চেষ্টা করছে। একই সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয় এই খসড়ার প্রশাসনিক দিকগুলো পরীক্ষা করছে। পরিকল্পনা কমিশন বাজেট সম্ভাবনা যাচাই করছে। এই সমন্বিত প্রচেষ্টা ইঙ্গিত দিচ্ছে যে এবার সত্যি কিছু একটা হতে চলেছে। দর্শক, একটু পরিসংখ্যানের দিকে যাই। বাংলাদেশে বর্তমানে সরকারি কর্মচারীর সংখ্যা প্রায় ২০ লক্ষের উপরে। এই ২০ লক্ষ মানুষের পরিবারে গড়ে ৪ জন করে সদস্য ধরলে প্রায় ৮০ লক্ষ মানুষের জীবন সরাসরি পে স্কেলের সঙ্গে জড়িত। আর পরোক্ষভাবে যেসব মানুষ এই কর্মচারীদের সেবার উপর নির্ভরশীল, তাদের হিসেব করলে এই সংখ্যা কোটি ছাড়িয়ে যায়। তাই নবম পে স্কেল আসলে একটি ছোট প্রশাসনিক পরিবর্তন নয়, এটি কোটি মানুষের জীবনকে স্পর্শ করার একটি বিশাল সুযোগ। এই সুযোগকে কাজে না লাগানো হলে যে ক্ষতি হবে তা অপূরণীয়, আর সঠিকভাবে কাজে লাগানো হলে যে পরিবর্তন আসবে তা হবে ঐতিহাসিক। আজ ১১ এপ্রিল ২০২৬ তারিখে একটি বিশেষ খবর সামনে এসেছে। জানা গেছে, নবম পে স্কেলের খসড়ায় এবার প্রথমবারের মতো একটি বিশেষ ধারা যুক্ত করা বিষয়ে আলোচনা হচ্ছে। সেই ধারাটি হল স্বয়ংক্রিয় মূল্যস্ফীতি সমন্বয়। অর্থাৎ প্রতি বছর মূল্যস্ফীতির হার অনুযায়ী কর্মচারীদের বেতন স্বয়ংক্রিয়ভাবে সমন্বয় হবে। এতে পে স্কেল ঘোষণার কয়েক বছরের মধ্যেই সেটি অকার্যকর হয়ে পড়ার সমস্যা দূর হবে। এই ধারণাটি আন্তর্জাতিক পর্যায়ে অনেক দেশেই সফলভাবে প্রয়োগ করা হয়েছে। এবার বাংলাদেশেও এটি বাস্তবায়নের কথা ভাবা হচ্ছে। যদি এই ধারাটি সত্যিই অন্তর্ভুক্ত হয়, তাহলে নবম পে স্কেল হবে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে টেকসই এবং সবচেয়ে কার্যকর পে স্কেল। দর্শক, এবার একটু গভীরে যাই। অনেকে জানতে চাইছেন নবম পে স্কেলে কোন কোন বিষয়ে পরিবর্তন আসতে পারে। বিভিন্ন সূত্র থেকে যে তথ্য সংগ্রহ করা গেছে তার ভিত্তিতে বলা যায়, প্রথমত মূল বেতনে একটি উল্লেখযোগ্য বৃদ্ধি আসতে পারে। বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের জন্য এই বৃদ্ধির হার তুলনামূলকভাবে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। দ্বিতীয়ত, বাড়ি ভাড়া ভাতা বর্তমান বাজার দরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হতে পারে, কারণ বর্তমানে যে বাড়ি ভাড়া ভাতা দেওয়া হয় তা দিয়ে ঢাকা বা অন্য বড় শহরে একটি সাধারণ বাসাও ভাড়া নেওয়া সম্ভব নয়। তৃতীয়ত, চিকিৎসা ভাতা বাস্তবসম্মত পর্যায়ে উন্নীত হতে পারে, কারণ বর্তমান চিকিৎসা ভাতায় একটি সাধারণ পরীক্ষার খরচও মেটানো কঠিন। চতুর্থত, শিক্ষা ভাতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হচ্ছে, কারণ সন্তানদের শিক্ষার ব্যয় এখন অনেক বেড়ে গেছে। পঞ্চমত, যাতায়াত ভাতা পুনর্নির্ধারণের বিষয়েও গুরুত্বপূর্ণ আলোচনা চলছে। এই সব পরিবর্তন একসঙ্গে হলে কর্মচারীদের মাসিক জীবনযাত্রায় একটি বাস্তব পরিবর্তন অনুভব করা যাবে।
আজ ১১ এপ্রিল ২০২৬ তারিখে দেশের বিভিন্ন জেলা থেকে সরকারি কর্মচারীরা তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন। রাজশাহীর একজন শিক্ষা অফিসার বলছেন, আমরা শুনেছি এবার সত্যিই হতে পারে, আল্লাহ করুন যেন হয়, আর দেরি সইছে না। চট্টগ্রামের একজন কাস্টমস কর্মকর্তা বলছেন, বেতন বাড়লে আমি আর অতিরিক্ত কাজের দিকে মনোযোগ দেব না, শুধু দেশের সেবায় মন দেব, এটাই তো চাই। সিলেটের একজন নার্স বলছেন, রাত জেগে রোগীর সেবা করি, তারপরও মাস শেষে দেখি হাতে কিছু নেই। যদি বেতন একটু বাড়ে তাহলে অন্তত সংসারটা ঠিকমতো চালাতে পারব। খুলনার একজন সাব ইন্সপেক্টর বলছেন, পরিবার নিয়ে শহরে থাকি, বাড়ি ভাড়াই মেরে দেয় বেতনের অর্ধেক, পে স্কেলটা হলে একটু বাঁচতে পারতাম। এই কথাগুলো শুনলে বোঝা যায় মানুষগুলো কতটা কষ্টে আছেন। এদের কষ্ট দূর করার দায়িত্ব রাষ্ট্রের। দর্শক, এবার একটা সত্যিকারের প্রশ্নের মুখোমুখি হই। অনেকে বলছেন, সরকার তো চাইলেই পে স্কেল দিতে পারে, তাহলে কেন দিচ্ছে না? এই প্রশ্নের উত্তরটা একটু জটিল। সরকারের পক্ষ থেকে সবসময় একটা যুক্তি দেওয়া হয় যে পে স্কেল বাস্তবায়ন করলে সরকারের ব্যয় বিপুল পরিমাণ বাড়বে। এই বাড়তি ব্যয় সামলানো কঠিন হবে, মুদ্রাস্ফীতি বাড়তে পারে, অর্থনৈতিক ভারসাম্য নষ্ট হতে পারে। এই যুক্তিগুলো সম্পূর্ণ ভিত্তিহীন নয়, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এই যুক্তিগুলো একপাক্ষিক। কারণ পে স্কেল বাস্তবায়ন না হলেও খরচ আছে। সেই খরচটা হল প্রশাসনিক অদক্ষতার খরচ, দুর্নীতির খরচ, মেধা পলায়নের খরচ এবং সরকারি সেবার নিম্নমানের খরচ। এই অদৃশ্য খরচগুলো হিসেব করলে পে স্কেল না দেওয়াটাই আসলে বেশি দায়বহুল। তাই পে স্কেল দেওয়াটা শুধু কর্মচারীদের প্রতি দায়িত্ব নয়, এটি অর্থনৈতিক বিবেচনা থেকেও সঠিক পদক্ষেপ। আজ ১১ এপ্রিল ২০২৬ তারিখে একটি গুরুত্বপূর্ণ দিক আলোচনায় এসেছে। সেটি হল নবম পে স্কেল এবং সরকারি চাকরির আকর্ষণীয়তার সম্পর্ক। বর্তমানে বাংলাদেশের মেধাবী তরুণরা সরকারি চাকরির পরিবর্তে বেসরকারি খাত, ব্যাংক, বহুজাতিক কোম্পানি বা বিদেশে চাকরির দিকে বেশি ঝুঁকছেন। এর প্রধান কারণ হল বেতনের বৈষম্য। একই যোগ্যতার একজন মানুষ বেসরকারি খাতে সরকারি চাকরির ২ থেকে ৩ গুণ বেতন পাচ্ছেন। এই পার্থক্য দেখে কোনো মেধাবী তরুণ কেন সরকারি চাকরি বেছে নেবেন? এই প্রশ্নের কোনো সহজ উত্তর নেই, তবে উত্তরটা আসতে পারে নবম পে স্কেলের মাধ্যমে। যদি সরকারি বেতন একটি প্রতিযোগিতামূলক পর্যায়ে উন্নীত হয়, তাহলে মেধাবীরা আবার সরকারি চাকরির দিকে আগ্রহী হবেন। আর মেধাবীরা প্রশাসনে এলে দেশের সামগ্রিক শাসন ব্যবস্থার মান উন্নত হবে। এটি একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ, যার ফল পাওয়া যাবে আগামী প্রজন্মে। দর্শক, আজ একটি অত্যন্ত সংবেদনশীল বিষয় তুলতে চাই, সেটি হল সরকারি কর্মচারীদের মানসিক স্বাস্থ্য। এই বিষয়টা সাধারণত কেউ আলোচনা করেন না, কিন্তু এটি সমান গুরুত্বপূর্ণ। আর্থিক চাপে থাকা মানুষের মানসিক স্বাস্থ্য স্বাভাবিক থাকতে পারে না। গবেষণা বলছে, দীর্ঘমেয়াদী আর্থিক সংকটে থাকা মানুষদের মধ্যে বিষণ্ণতা, উদ্বেগ এবং মানসিক চাপজনিত রোগের হার অনেক বেশি। বাংলাদেশের সরকারি কর্মচারীদের মধ্যে এই সমস্যা এখন উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে বলে বিশেষজ্ঞরা জানাচ্ছেন। একজন মানসিকভাবে অসুস্থ কর্মচারী তার সেরা কাজ দিতে পারেন না, ডিসিশন নেওয়ার ক্ষমতা কমে যায়, সহকর্মী এবং সেবাগ্রাহীদের সঙ্গে আচরণ খারাপ হয়ে যায়। এই শৃঙ্খলটা ভাঙতে হলে সবার আগে আর্থিক চাপ কমাতে হবে। নবম পে স্কেল সেই কাজটাই করতে পারে। আজ ১১ এপ্রিল ২০২৬ তারিখে বিশেষজ্ঞ মহল থেকে সরকারের কাছে একটি সুনির্দিষ্ট পরামর্শ এসেছে। তারা বলছেন, নবম পে স্কেল বাস্তবায়নের আগে সরকারকে কিছু প্রস্তুতিমূলক কাজ করতে হবে। প্রথমত, একটি বিশেষ রিজার্ভ ফান্ড তৈরি করতে হবে, যা থেকে পে স্কেলের বাড়তি ব্যয় মেটানো যাবে। দ্বিতীয়ত, কর ফাঁকি রোধ করে রাজস্ব বাড়াতে হবে। তৃতীয়ত, সরকারি ব্যয়ে অপচয় কমিয়ে সেই অর্থ পে স্কেল বাস্তবায়নে ব্যবহার করতে হবে। চতুর্থত, আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের কাছ থেকে এই খাতে সাহায্য চাওয়া যেতে পারে। এই ৪টি পদক্ষেপ একসঙ্গে নিলে পে স্কেল বাস্তবায়নের আর্থিক চাপ অনেকটাই কমানো সম্ভব এবং সম্পূর্ণ বাস্তবসম্মত উপায়ে নবম পে স্কেল কার্যকর করা সম্ভব। দর্শক, আজকের প্রতিবেদনে আরেকটি বিশেষ দিক উঠে এসেছে, সেটি হল সরকারি কর্মচারীদের অবসরপ্রাপ্ত অবস্থা। যারা ইতিমধ্যে অবসরে গেছেন তারা নতুন পে স্কেলের সুবিধা সরাসরি পাবেন না, কিন্তু তারাও কষ্টে আছেন, কারণ তাদের পেনশন এখন বাজারের সঙ্গে পাল্লা দিতে পারছে না। একজন অবসরপ্রাপ্ত কর্মচারী সারা জীবন দেশের সেবা করেছেন, এখন শেষ বয়সে এসে টাকার অভাবে কষ্ট পাচ্ছেন। এটি কোনো সভ্য রাষ্ট্রের জন্য গ্রহণযোগ্য নয়। তাই নবম পে স্কেলের সঙ্গে পেনশন পুনর্মূল্যায়নেরও দাবি উঠেছে। যারা অবসরে আছেন তাদের পেনশনও যেন নতুন পে স্কেলের অনুপাতে বাড়ানো হয়। এই দাবিটি মানবিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত যৌক্তিক। আজ ১১ এপ্রিল ২০২৬ তারিখে দেশের একাডেমিক মহল থেকেও নবম পে স্কেলের পক্ষে গুরুত্বপূর্ণ বক্তব্য এসেছে। বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একজন অধ্যাপক বলেছেন, নবম পে স্কেল বাস্তবায়ন যদি সঠিকভাবে করা হয় তাহলে এটি বাংলাদেশের জিডিপিতে ইতিবাচক অবদান রাখবে, কারণ সরকারি কর্মচারীদের বাড়তি আয় ভোগ ব্যয় বাড়াবে। ভোগ ব্যয় বাড়লে উৎপাদন বাড়বে,
উৎপাদন বাড়লে কর্মসংস্থান বাড়বে। এই চেইন রিঅ্যাকশন পুরো অর্থনীতিকে একটি নতুন গতিতে নিয়ে যাবে। তিনি আরও বলেছেন, অনেকে ভয় পাচ্ছেন পে স্কেলে মুদ্রাস্ফীতি বাড়বে, কিন্তু সঠিক আর্থিক ব্যবস্থাপনায় এই ঝুঁকি নিয়ন্ত্রণ করা সম্ভব। মুদ্রাস্ফীতির ভয়ে কোটি মানুষের জীবনমান উন্নয়নের সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না। দর্শক, আজ একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয় নজরে আসছে। বাংলাদেশে যখন কোনো বড় সংকট আসে, তখন সরকারি কর্মচারীরাই সবার আগে মাঠে নামেন। বন্যায় ত্রাণ বিতরণ করেন, ঘূর্ণিঝড়ে উদ্ধার অভিযানে যান, মহামারীতে ঝুঁকি নিয়ে কাজ করেন। এই মানুষগুলো সংকটে দেশের পাশে থাকেন, কিন্তু তাদের নিজেদের সংকটে দেশ কতটা পাশে থাকে? এই প্রশ্নটার উত্তর আমাদের সবার কাছেই আছে। এখন সময় এসেছে সেই ঋণ শোধ করার। নবম পে স্কেলের মাধ্যমে দেশ তার কর্মীদের পাশে দাঁড়ানোর সুযোগ পাচ্ছে। এই সুযোগ কাজে লাগানো শুধু ন্যায্য সঙ্গত নয়, এটি রাষ্ট্রের কর্তব্য। আজ 11 এপ্রিল 2026 তারিখে সারা দেশে সরকারি কর্মকর্তা কর্মচারীরা আজ এক অদ্ভুত অনুভূতির মধ্যে আছেন। একদিকে দীর্ঘদিনের হতাশা থেকে তৈরি হওয়া সংশয়, অন্যদিকে নতুন খবর থেকে জন্ম নেওয়া আশার আলো। এই দুটি অনুভূতি একসঙ্গে মনের মধ্যে দোলা দিচ্ছে। তারা বলছেন, বিশ্বাস করতে চাই, কিন্তু ভয় লাগছে আবার হতাশ হব কিনা। এই ভয়টা অমূলক নয়, কিন্তু এবারের পরিস্থিতি আগের